এমন একটা প্রেক্ষাপট, একদিকে জামাত হুমকি দিচ্ছে ভারত আক্রমণের, একদিকে আমরা দেখছি প্যারামিলিটারি ফোর্স ইরানি আদলে তৈরির প্রক্রিয়া চলছে। এবং আমরা এর আগে জানি গত বছর যে এই প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আহ, সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, আনসার আল ইসলাম সহ, যেটা আল কায়দার সদস্য, সহযোগী সংগঠন। এমন একটা অবস্থায় এখন বাংলাদেশে দুটো প্রতিষ্ঠানকে আক্রমণ করা হলো, একটা র্যাব আর একটা ডিজিএফ আর কাউন্টার টেরোরিজম ব্যুরো। তাহলে জঙ্গি দমনের যে উপাদানগুলো বাংলাদেশে, সেটাকে নিঃশেষ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনি জানেন যে মাত্র দুদিন আগে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি সংগঠন তারা একটা বিবৃতি দিয়েছে। সেখান থেকে তারা রেকমেন্ড করেছে যে এই ডিজিএফআই কে ডিসব্যান্ড করে দেওয়ার, ডিসম্যান্টেল করে দেওয়ার, এবং বাংলাদেশ আর্মিকেও অনেক সীমিত করার। তো কাজেই এটা বোঝাই যাচ্ছে যে এটা কেন করা হচ্ছে। সাংবাদিকদেরকে পিছন দিকে হাত করা লাগিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে, এবং মন্ত্রীদেরকে সাবেক, এবং এই প্রধান বিচারপতিকে, প্রধান নির্বাচন কমিশনকে সাবেক, এবং বাকি সবাইকে দুর্ধর্ষ অপরাধীর মতন করে কোর্টে হাজির করা হচ্ছে। আর কালকে যাদেরকে হাজির করা হলো ভিআইপির মতো, যে এখানে একটা কম্প্রোমাইজ চলছে বিহাইন্ড দ্য ডোর, বিহাইন্ড দ্য সিন, বিটুইন দি রেজিম, কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য মিলিটারি লিডারশিপ। এক ধরনের কম্প্রোমাইজ। তো এটা, আপনি যদি কম্প্রোমাইজই করবেন, তাহলে আপনি এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মতো একটা অভিযোগ নিয়ে এসে হাইপ তোলার কোনো প্রয়োজন ছিল না। যে এই বছর 15 আগস্ট গোপালগঞ্জে এই আর্মিরা, কিন্তু পোশাকধারী আর্মিরা, প্রকাশ্যে ক্যামেরার সামনে জনগণের উপর গুলি চালিয়েছে, প্রকাশ্যে মানুষের মুখে বুট দিয়ে মারিয়েছে, মুখ। তো এটা তো চরম মানবতা বিরোধী অপরাধ। এটার কোনো মামলা তো হলো না, যে গুমের অভিযোগ। এবং এই যে এটাও বলা হয়েছে যে জুলাই আগস্টে যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গুলি চালিয়েছে ইত্যাদি। তো এটা তো একটা প্রাতিষ্ঠানিক তাহলে অপরাধ, ওই প্রতিষ্ঠানের অপরাধ যদি হয়ে থাকে, এটা ব্যক্তির অপরাধ নয়। কারণ সে সামরিক বাহিনীর একটি চেইন অফ কমান্ড আছে, সেই চেইন অফ কমান্ডের শীর্ষে সেনাপ্রধান। কাজেই আমার মনে হচ্ছে যে এটা প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, পুরা বাংলাদেশ আর্মিকেই আলটিমেটলি একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে ব্র্যান্ডেড করে। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম, প্রেজেন্টেড বাই ইরাবতী রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন সেন্টার। আমার সঙ্গে ঢাকা থেকে আছেন ব্লিটজ ব্লিটজের এডিটর সোহেব চৌধুরী। নমস্কার স্যার। আমরা আজকের আলোচনাটা করব বাংলাদেশে গতকাল 15 জন আর্মি অফিসারকে, তার মধ্যে অন্তত 3জন যারা 1 স্টার অফিসার, ব্রিগেডিয়ার জেনারেল, তাদের গতকাল থেকে, যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে তাদের ট্রায়াল শুরু হয়েছে। তাদেরকে সাব জেল ক্যান্টনমেন্টে একটা স্পেশাল প্রভিশন করে সেখানে তাদেরকে রাখা হয়েছে। আহ, এবং এদের মধ্যে যতটুকু আমি দেখলাম, তাতে 10 জন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, যেটা একটা জয়েন্ট টাস্ক ফোর্স তৈরি হয়েছিল 2004 সালে এবং অন্তত 2011 সাল অবধি সেটা ব্রিটিশ সরকার তাতে তাকে ট্রেন করেছে, তাকে নানান রকম ভাবে সাহায্য করেছে, এবং ইউএস ইনভলভমেন্টও ছিল একটা সময়, এবং এরা খুব বড় রোল প্লে করেছে। বিশেষত 2005 পরবর্তী সময়টায় একটা কাউন্টার টেরোরিজম, প্রিমিয়ার কাউন্টার টেরোরিজম এজেন্সি হয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশে। আহ, আর বাকিদের যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে তারা ডিজিএফআই ইন্টেলিজেন্স ইউনিট, যেটা দেশের ভেতরে যে ইন কান্ট্রি সিকিউরিটি যাদের দেখার কথা, তারা কাজ করতেন সেখানে। আহ, স্যার, কয়েকটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে যে, আমি মানে প্রশ্নের আগে একটা প্রেক্ষিত বলছি যে এই গোটা ঘটনাটা ঘটছে এমন একটা সরকারের আমলে, যে সরকারের আপাতত অন্তত তার কোনো লিগ্যাল স্টেটাস নেই।
দ্বিতীয়ত, তারা যেটা বলেছিল সেটা নিয়েও বিতর্ক আছে, যে সুপ্রিম কোর্টের যেটা একটা আহ, ওই এক্সাক্ট শব্দটা ভুলে যাচ্ছি আমি, ওটাকে টার্ম, লিগাল টার্মটা, যে যেখান থেকে অ্যাপেলেট বেঞ্চ তারা একটা যেরকম হতে পারে যেটা দিয়েছিল, সেটা নিয়েও বিতর্ক আছে, যে সেখানে চিফ জাস্টিস সত্যিই ছিলেন কিনা। এবং ট্রায়ালটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, যেটা এই সরকার ইস্যু করেছে। আমরা সবাই জানি যে অর্ডিন্যান্স ল না, যখন র্যাটিফাইড হবে তখনই সেটা অ্যাক্ট হবে, পার্লামেন্টে র্যাটিফাইড হলে। অর্থাৎ একটা সরকার যেটা লিগ্যাল স্টেটাস নেই, তার দেওয়া একটা ইনস্ট্রুমেন্ট, যেটা এখনো ল নয়, তার বেসিসে একটা ট্রায়াল হচ্ছে। এবং সেই ট্রায়াল অনুযায়ী এই 15 জন তারা সাসপেন্ডেড ফ্রম আর্মি। এই গোটা ঘটনাটাকে আপনি কিভাবে দেখেন? আমরা জানি বাংলাদেশে আহ, অনেকবার কু হয়েছে, অনেক কিছু হয়েছে। সিভিলিয়ান সরকারের দিক থেকে এরকমের ঘটনা কত বড়? ওভার টু ইউ। অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টা একটু আমি পরিষ্কার করছি, যে এখানে শুধু যে 1 স্টার ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন তাই নয়, সেখানে 3 স্টার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন বা আছেন। তো আপনি যে প্রেক্ষাপটটা বর্ণনা করলেন, যে এখন সরকার এটাকে, আসলে সরকারের যে মৌলিক কিছু ফান্ডামেন্টাল বিষয় আছে, কিন্তু এটা নেই। আপনি সঠিক বলেছেন যে এটার কোনো, আমাদের সংবিধানে এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই। তারা যেটা বলেছে যে সুপ্রিম কোর্ট আপিল বিভাগ থেকে তারা একটা রেফারেন্স নিয়ে এসছে। তো সেই রেফারেন্সের দাবিটাও আসলে সঠিক নয়। কারণ যখন বলা হচ্ছে রেফারেন্সটা এসছে 7 অগস্ট, তখন বাংলাদেশের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের অনেক বিচারপতি সেনা নিরাপত্তায় সেনানিবাসে আশ্রয় নিয়েছেন। এবার আপনি যেটা আরেকটা ব্যাখ্যা করলেন খুবই সঠিকভাবে, যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এটাকে 2004 সালে তৈরি করা হয়েছিল পুলিশের এলিট ফোর্স হিসেবে সন্ত্রাস দমনের জন্য। পুলিশ এবং মিলিটারি আর মিলিয়ে। পুলিশ মিলিটারি মিলিয়ে এটা সংগঠনটা, কিন্তু এটা পুলিশের এলিট ফোর্স, এটা মিলিটারি এলিট ফোর্স না। এখন ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, এটার সাবেক সব মহাপরিচালক এবং এটার কাউন্টার টেরোরিজম ব্যুরোর সমস্ত পরিচালক, যারা টেরোরিজমের বিরুদ্ধে কাজ করেছে, তারা এই মামলায় অভিযুক্ত। তার মানে র্যাব টেরোরিজমের বিরুদ্ধে কাজ করেছে, তারা মামলায় অভিযুক্ত। ডিজিএফআই, কাউন্টার টেরোরিজম ব্যুরো, তারাও এই মামলায় অভিযুক্ত। এটা যখন ঘটছে, তখন বাংলাদেশে, আপনিও জানেন যে মাত্র 3 দিন আগে এই আহ, প্রশাসনের, এই ইউনূস প্রশাসনের একজন অত্যন্ত প্রভাবশালী উপদেষ্টা, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, উনি ফেসবুকে ঘোষণা দিয়েছেন 8,000-এর বেশি যুবককে নিয়োগ দেওয়া হবে শারীরিক প্রশিক্ষণ, টাইকোন্ডো এবং অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য। তার মানে একটি প্যারামিলিটারি বাহিনী গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে বা চলছে। তারও কিছুদিন আগে সেপ্টেম্বর মাসে জামাতে ইসলামীর নায়েবে আমির আহ, আহ, তাহের সাহেব, তিনি বলেছেন যে ভারতকে আক্রমণ করার জন্য তাদের 50 লক্ষ যুবা যে ইউনিট, সেটা তৈরি আছে 50 লক্ষ। এবং তারা প্রয়োজনে গাজওয়াই হিন্দ, এটাকে তারা ইমপ্লিমেন্ট করবে, বাস্তবায়িত করবে। এমন একটা প্রেক্ষাপট, একদিকে জামাত হুমকি দিচ্ছে ভারত আক্রমণের, একদিকে আমরা দেখছি প্যারামিলিটারি ফোর্স ইরানি আদলে তৈরির প্রক্রিয়া চলছে। এবং আমরা এর আগে জানি গত বছর যে এই এই প্রশাসন ক্ষমতা নেওয়ার পরে আহ, সমস্ত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল, আনসার আল ইসলাম সহ, যেটা আল কায়দার সদস্য, সহযোগী সংগঠন। এমন একটা অবস্থায় এখন বাংলাদেশে দুটো প্রতিষ্ঠানকে আক্রমণ করা হলো, একটা র্যাব আর একটা ডিজিএফ আর কাউন্টার টেরোরিজম ব্যুরো। কাজেই এটাকে
যদি আমরা বলি এইভাবে, যে সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ যে অবদান রাখছিল, ভারতের যে ভিতরের যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপ উলফা ইত্যাদি, যারা বাংলাদেশে আহ, বসে অনেক বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালাচ্ছিল, এদেরকে ডিসম্যান্টেল করার ক্ষেত্রে র্যাব এবং এই ডিজিএফআই কাউন্টার টেরোরিজম ব্যুরো অবদান রেখেছে, জঙ্গি দমনে অবদান রেখেছে। তাহলে জঙ্গি দমনের যে উপাদানগুলো বাংলাদেশে, সেটাকে নিঃশেষ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেছে। র্যাব বা আমি এই যে র্যাব এবং ডিজিএফআই আপনি বললেন যে যারা দায়িত্বে ছিল তাদের সকলকে ডাকা হয়েছে, এটা কোন টাইম পিরিয়ডের? কারণ র্যাব 2004 থেকে 2008 ডিসেম্বর অবধি তার যে রেকর্ড আছে, যে সেটা কিন্তু যদি কিলিং এ যদি আমি দেখি, তাহলে ক্রস ফায়ার্স যেটাকে আপনাদের দেশে বলা হয়, সেটাতে সেই সময় 4 থেকে 8, আবার যদি আপনি 9 থেকে 15 মানে হোলি আর্টিসান বেকারি অ্যাটাকের আগে অবধি দেখেন, তাহলে আহ, 4 থেকে 8-এ বছরে 200 করে মারা গেছে। আর 9 থেকে 15 সেটা 100-র নিচে ছিল। এটা আমি আইন ও সালিশ কেন্দ্রের ডেটা বলছি। এবং তারপরে হোলি আর্টিসান হয়, যেটা শুধু ভারতের না, হোলি আর্টিসান তো ইটালিয়ান, আমেরিকান, জাপানিজ সবাই মারা গেছে, যেটা কুটা বম্বিং এর মতো। তো তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশে আমি মানে খুব এতে যে কোন পিরিয়ডটার জন্য এদেরকে ধরা হচ্ছে? দেখুন, এই যে র্যাব গঠিত হয়েছে 2004, আপনি যেটা বলেছেন, এবং 2004-এ এটা গঠনের পর তৎকালীন বিএনপি জামাত সরকার একটা অপারেশন ক্লিন হার্ট করেছিল। সেখানেও র্যাব অংশগ্রহণ করেছিল, এই ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ব্যুরো এরাও অংশগ্রহণ করেছিল, এবং বিপুল সংখ্যক লোককে হত্যা করা হয়েছে। কিন্তু ধরা হচ্ছে 2009 থেকে, তখন তার শেখ মানে হাসিনার সরকার। ইউএস স্যাংশনটাকে যে টাইমলাইন দিয়েছে ওরা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, সেটাকে মেনে চলা হচ্ছে। তার মানে র্যাব, যদি র্যাব দোষী হয় তাহলে তার তার আগের দোষটা দেখা দরকার নেই, শুধু এই দোষটাই দেখতে হবে। মানে প্রশ্ন এটা কি? ব্যাপারটা এরকম যে, একদম সঠিক, যে ওই যে মার্কিন প্রেসক্রিপশন বা ওয়েস্টার্ন প্রেসক্রিপশন, সেটাই যেইটুকু অংশকে দায়ী করা হয়েছে, শুধু এইটুকু অংশ নিয়ে কথা বলা হচ্ছে। গুম খুন ইত্যাদি সবকিছু ওই সময়টার জন্য, এর বাইরে না। কিন্তু একটি উল্লেখযোগ্য বিষয় এখানে, যে ডিজিএফআই কে ধরা হয়েছে, যেটা ডিজিএফ এর বিরুদ্ধে কোনো মার্কিন কোনো নিষেধাজ্ঞা ছিল না কখনোই, এখনো নেই। তারপরও তাদেরকে ধরা হয়েছে। ধরার পর এখন আপনি জানেন যে মাত্র 2 দিন আগে হিউম্যান রাইটস ওয়াচ সহ 6টি সংগঠন তারা একটা বিবৃতি দিয়েছে। সেখান থেকে তারা রেকমেন্ড করেছে যে এই ডিজিএফআই কে ডিসব্যান্ড করে দেওয়ার, ডিসম্যান্টেল করে দেওয়ার, এবং সে বাংলাদেশ আর্মিকেও অনেক সীমিত করার। তো কাজেই এটা বোঝাই যাচ্ছে যে এটা কেন করা হচ্ছে। জাস্ট মানে এটা প্রশ্ন ঠিক নয়, অবজারভেশন। বাংলাদেশ কি এখন একটা ডিসম্যান্টলিং প্রসেসের ভেতর আছে? গত বছর থেকে সবকিছুই ডিসম্যান্টলিং চলছে বোধহয়। দেখুন, মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখলের পর উনি 2024 সালের সেপ্টেম্বর মাসে যখন নিউ ইয়র্কে যান, তখন উনি ক্লিন্টন ফাউন্ডেশনের, ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের অনুষ্ঠানে বলেছিলেন যে ওনার আহ, যে যুবকেরা, ছাত্ররা এরা রিসেট বাটন প্রেস করেছে। রিসেট নতুন বাটন বাংলাদেশ। প্রেস করার পর, রিসেট বাটন প্রেস করেছে, এখন থেকে পিছনের সব ডিলিট। তার মানে আমার মুক্তিযুদ্ধের ইতিহাস ডিলিট, আমার মুক্তিযোদ্ধারা ডিলিট, আমার স্বাধীনতার সমস্ত স্মৃতি ডিলিট। আপনি জানেন ইতিমধ্যেই অনেক কিছুই মুছে দেওয়ার সম্পন্ন হয়েছে। এবং ধীরে ধীরে ওরা আসলে, আমি মনে করছি যে এই রিসেটের পাল্লায় পড়ে তারা বাংলাদেশ নামের রাষ্ট্রটির নাম মুছে দেওয়ার প্রক্রিয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা এই অ্যারেস্টটা নিয়ে এবং আরেকটু গভীর আলোচনা করব, তার আগে একটা ছোট্ট প্রশ্ন। মেজর জেনারেল জিয়াউল হাসান, যিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন সেন্টারের দায়িত্বে ছিলেন, তাকে 5ই আগস্ট
24 তার পরপরই তাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তাকে তিনি জেলে আছেন। আইসিটি, তারও ট্রায়াল চলছে। নতুন যাদের নামে ট্রায়াল শুরু হলো তাদেরকে আলাদা করে সাব জেল বলে, আহ, যেটা আমি জানি না, কাগজে আমি যতটুকু পড়ছি যে এটা একটু উন্নত ব্যবস্থাপনা বা বেটার সিস্টেমস, সেখানে রাখা হলো ক্যান্টনমেন্টে উইথ কমফর্ট। তো এখানে কি একটা ডিসক্রিশন হচ্ছে? কারণ উনিও তো আর্মি, মেজর জেনারেল জিয়াউল হাসান। দেখুন, মেজর জেনারেল জিয়াউল হাসান তো শুধু নন, সাবেক অনেক মন্ত্রী, পুলিশের আমি সাবেক আর্মির আইজি। পার্সপেক্টিভে বললাম। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করিনি। সাবেক প্রধান বিচারপতি, ওনাদেরকে ওইভাবেই রাখা হলো। এবার যদি আর্মি পার্সপেক্টিভ যে আছি, মানে সাবেক সাবেক প্রধান বিচারপতি, এখানে বললাম যে সাবেক প্রধান এনাকে অনেক বিচারপতির বয়স 81 বছর এবং তার নামে একটা খুনের মামলা দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং মানে এটা তো উনি তো সাংবিধানিক পদ, প্রধান বিচারপতি, তাই না? প্রধান নির্বাচন কমিশনার সাবেক। তো জিয়াউল হাসান যার কথা বললেন, এখন ওনার বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ অনেক আগে থেকেই ছিল। বাট আপনি সঠিকভাবে বলেছেন যে ওনাকে যদি একটি সাধারণ মানে সাধারণ বলতে জেনারেল সিস্টেম যেটা পারমিট করে সেখানেই রাখা হয়ে থাকে, তাহলে ওনাদের জন্য বিশেষ কারাগার, ওনাদের জন্য বিশেষ গাড়ি। মানে আমি তো সাংবাদিকতার জীবনে 38 বছর, এবং আমি, আপনি জানেন, 3বার জেল খেটেছি, সব সরকারের আমলেই। তো আমি কিন্তু এই ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান এই প্রথম সেদিন দেখলাম। মানে বাংলাদেশে প্রিজন ভ্যান এরকম হয় না। বাংলাদেশে সবাই ওই মন্ত্রীদেরকে বা জিয়াউল হাসানকে বা অনেককেই অন্য প্রিজন ভ্যানে করে আনা হয়, এমনকি এমনকি আপিল বিভাগের হ্যাঁ, মানে বিচারপতি। বড় স্পেকট্রামে দেখলে পরে যদি একজন 81 বছর বয়স্ক প্রধান বিচারপতি, যার নামে আমি 5টা মামলা যতটুকু দেখলাম, তাতে একটা হচ্ছে 7,000 স্কোয়ার ফিট একটা জমি নাকি উনি কোনোভাবে পেয়েছেন, ওনার নামে হয়েছে, তাতে করাপশন, অ্যান্টি করাপশন। আর একটা দেখে আশ্চর্য যে একজন 80 বছর বয়সের লোক সে কাউকে খুন করেছে। তো আহ, এরকমই বাকিগুলোও ছিল। তো তাতে তাকে ওরকম ভাবে উইথ হ্যান্ডকাপস তাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা খুবই আশ্চর্যের বিষয়। এবং আরো এত বড় বড় মানুষকে, আহ, যারা জেলে আছেন, প্রায় আওয়ামী লীগের 1/3 এমপি জেলে আছে যতটা আমি দেখেছি, সাংবাদিক আছে, অনেকে আছে। আর তার মধ্যে সুতরাং যদি আইন, কারণ আজকেই ডেইলি স্টারে একটা রয়েছে যে আইন সবার জন্য সমান, একটা ওপিনিয়ন পিস রয়েছে, তাহলে সেটাই হলে পরে তাহলে আইনটা কিরকম একটু লাগছে যেন দুটো দুরকম, আর্মির ভেতরেও একটা একরকম, আরেকটা আরেক রকম, এইরকম। ওই জন্য আমি প্রশ্নটা করলাম। হ্যাঁ, এবং দেখুন যে আপনি যেহেতু সাংবাদিকদের কথা উল্লেখ করলেন, সাংবাদিকদেরকে পিছন দিকে হাত করা লাগিয়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হেলমেট পরিয়ে, এবং মন্ত্রীদেরকে সাবেক, এবং এই প্রধান বিচারপতিকে, প্রধান নির্বাচন কমিশনকে সাবেক, এবং বাকি সবাইকে দুর্ধর্ষ অপরাধীর মতন করে কোর্টে হাজির করা করতে। আর কালকে যাদেরকে হাজির করা হলো ভিআইপির মতো, মানে ওনাদের হাতে কোনো হাত করাও নেই, শীতাতপ নিয়ন্ত্রণে নতুন চকচকে গাড়ি যেন তাদের জন্যই তৈরি করা হয়েছে। এটা তো একটা চরম বৈষম্য। এবং বাংলাদেশের সংবিধানে এমন কোনো বিধান নেই যে সেনা কর্মকর্তা হলেই তাদেরকে এমন ভিআইপি মর্যাদা দিতে হবে। ওনারা যদি, যেহেতু ওনারা অপরাধ করেছেন বলে এই এই প্রশাসন দাবি করছে, তাও আবার মানবতা বিরোধী অপরাধ, তো যারা মানবতা বিরোধী অপরাধ করেছে তারা কেন শীতাতপ নিয়ন্ত্রিত গাড়িতে আসবে? মানে তারা কেন আইনটা এক, শীতাতপ নিয়ন্ত্রিত জেনে থাকবে? আইনটা এক, সুযোগ সুবিধা আলাদা। প্রয়োগটা প্রয়োগটা ভিন্ন ভিন্ন ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? যে এখানে একটা কম্প্রোমাইজ চলছে বিহাইন্ড দ্য ডোর, বিহাইন্ড দ্য সিন, বিটুইন দি রেজিম, কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য মিলিটারি লিডারশিপ। এক ধরনের কম্প্রোমাইজ। তো এটা, আপনি যদি কম্প্রোমাইজই করবেন, তাহলে আপনি এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির মতো একটা অভিযোগ নিয়ে এসে হাইপ তোলার কোনো প্রয়োজন ছিল না। থ্যাংকস। আমি এবার আরেকটু ইয়েতে যাই, গভীরে যাই। একজন সার্ভিং আর্মি অফিসার, আমরা এতদিন জানতাম সার্ভিং আর্মি অফিসারের ট্রায়াল হয় অন ডিউটি, কারণ তার বিরুদ্ধে যা অভিযোগ আছে সেগুলো অন ডিউটি অভিযোগ, এটা কোনো সিভিলিয়ান অভিযোগ নয় যে উনি রাস্তায় কাউকে মেরে ফেলেছেন আহ, কাজে না থাকার সময়।
সেগুলো আর্মি কোর্টে তার বিচার হয়। তাহলে আইসিটিতে হলো কেন? এটা কি আর্মির চয়েস, না এটাই আপনাদের কনস্টিটিউশন? দেখুন, আমি বিনয়ের সাথে আপনাকে একটা বিষয় মনে করিয়ে দিই যে এই বছর 15 আগস্ট গোপালগঞ্জে এই আর্মিরা, কিন্তু পোশাকধারী আর্মিরা, প্রকাশ্যে ক্যামেরার সামনে জনগণের উপর গুলি চালিয়েছে। প্রকাশ্যে মানুষের মুখে বুট দিয়ে মারিয়েছে। মুখ তো এটা তো চরম মানবতা বিরোধী অপরাধ। এটার কোনো মামলা তো হলো না। তো এটা মিলিটারিরা যে অপরাধ করছে সেটা যদি যে কোনো প্রশাসন বলেন, সরকার বলেন বা রেজিম বলেন, তার পক্ষে যায়, তখন সেটা মামলা ওই সময় হয় না। তা না হলে গোপালগঞ্জের এই ঘটনা তো ভয়ঙ্কর মানবতা বিরোধী অপরাধ। নিরীহ মানুষকে গুলি করে মেরে ফেললেন। এখানে একজন হিন্দুও ছিল, আপনি জানেন। তারপরে কিভাবে নির্যাতন করা হলো, ঘর বাড়িতে গিয়ে হামলা করা হলো, নারীদেরকে নির্যাতন করা হলো। তাহলে এখানে কি মামলা হলো? হয় নাই। আর আপনি যেটা বলছেন যে সার্ভিং অফিসাররা যে দায়িত্ব পালন করতে গিয়ে যে মামলায় পড়েছেন, এখন যে গুমের অভিযোগ, এবং এই যে এটাও বলা হয়েছে যে জুলাই আগস্টে যে শেখ হাসিনা বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনে তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, গুলি চালিয়েছে ইত্যাদি। তো এটা তো একটা প্রাতিষ্ঠানিক তাহলে অপরাধ, ওই প্রতিষ্ঠানের অপরাধ যদি হয়ে থাকে, এটা ব্যক্তির অপরাধ নয়। কারণ সে সামরিক বাহিনীর একটি চেইন অফ কমান্ড আছে। সেই চেইন অফ কমান্ডের শীর্ষে সেনাপ্রধান, সেনাপ্রধান থেকে সৈনিক, এটা একটা চেইন অফ কমান্ড। এখানে কেউ কিছু বিচ্ছিন্ন ভাবে করার মতন কোনো সুযোগ তো আর্মিতে নাই। তো কাজেই আমার মনে হচ্ছে যে এটা প্রথম পার্ট, ফার্স্ট পার্ট, পুরা বাংলাদেশ আর্মিকেই আলটিমেটলি একটা ক্রিমিনাল অর্গানাইজেশন হিসেবে ব্র্যান্ডেড করে, চিহ্নিত করে, এরপরে যেটা আমি বললাম শুরুতেই আলোচনা, যে সেনাবাহিনীকে ডিসম্যান্টেল করে ইরানি কায়দায় প্যারামিলিটারি ফোর্স বা ইসলামিক রেভলিউশনারি আর্মি, এটা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আপনি একদম সঠিক জায়গায় এসেছেন, কারণ এটাই আমার প্রশ্ন ছিল।